আমরা চলে যাচ্ছি ঘটনায়। প্রথমে শুরু করছি আপনার ভাইকে দিয়ে। আপনার ভাই, আপনার ঘটনা শুনি আমরা। ঘটনাটি যিনি শেয়ার করেছেন উনি সরকারি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সঙ্গত কারণে তার নাম বলছি না। তো আমাদের রাজবাড়ী যে জেলাটি, এই জেলাটির মানে সদর থেকে যদি কয়েক কিলোমিটার উত্তরে যাওয়া যায়, সেখানে আমাদের পদ্মা নদী পড়ে এখন। আচ্ছা। তো ওই পদ্মা নদীর ওখানে যে বাজারটি, মানে যে জায়গাটি, ওটা স্থানীয়ভাবে সেটা গোদার বাজার নামে পরিচিত। তো যারা রাজবাড়িতে যারা আছেন বা কখনো গিয়েছেন ওই অঞ্চলে, তারা হয়তো বা অনেক আগে গিয়ে থাকলে সেখানে ওই অঞ্চলে বড় একটা চর আগে ছিল, এখন সেটি নেই। 2005 সাল থেকে ওই চরটি এখন আর নেই। তো ওই চরটা দীর্ঘদিন ছিল, ওই চরেই একটি মানে ঘটে যাওয়া ঘটনা। আমাকে যিনি বলেছেন ওনার পরিবারের সাথেই ঘটে যাওয়া, এবং ওনার দাদার মাধ্যমে এই ঘটনাটা সূত্র। ওনার দাদা ছিলেন বেসিক্যালি কবর খোঁড়ে, মানে এই পেশায় উনি ছিলেন আর কি, ওনার দাদা। আচ্ছা, কবর নিয়ে অনেকগুলো ঘটনা আছে আসলে। কবর খোঁড়েন আর কি, মানে গোর খোদক বলতে আমরা স্থানীয়ভাবে যেটা বলি আর কি, উনি গোর খোদক ছিলেন। তো উনি স্বাভাবিকভাবে উনি একটা অভ্যাস ছিল যে উনি কোনো কবর টবর খোঁড়ার পর, সেটা দাফন হয়ে যাওয়ার পর, উনি ওই যেহেতু ওখানকার স্থানীয় কবরস্থানটা, ওই অঞ্চলের ওই চরের স্থানীয় কবরস্থানটা নদীর পাশে ছিল, তো উনি ওই কবর দেয়া হয়ে যাওয়ার পর, সব কাজ শেষ করার পর উনি গোসল করে তখন বাসায় যেতেন। এটা ওনার মানে সবসময়ের একটা অভ্যাস ছিল আর কি। তো একদিন কোনো একটা লাশ রাতের বেলা আসে, সেটাকে সম্পূর্ণ কবর খুঁড়ে সেটাকে আবার মানে দাফন কফন করতে করতে অনেক রাত হয়ে যায়। তো ওনার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী উনি পাশেই যে নদীটা ছিল, পদ্মা নদী, ওখানে উনি গোসল করতে নামেন। আর তখন ছিল বর্ষাকাল আর কি। তো উনি গোসল করে যখন উঠে আসবেন, হঠাৎ করে উনির পায়ের কাছে অনুভূত হয় যে কিছু একটা পায়ের কাছে ঠেকছে আর কি। তো উনি একটু ডুব দিয়ে জিনিসটা তোলার চেষ্টা করেন। তো তুলে দেখলেন যে একটা মানুষের হাত ওনার হাতে উঠে এসেছে, এবং হাতটা দিয়ে যখন টান দিলেন তখন দেখলেন পুরো বডি চলে এসছে আর কি। তখন উনি ওই সাহস করে পুরো বডিটা উপরে তুললেন। তোলার পরে ওই কবরস্থান তো পাশেই ছিল, যেহেতু একদম পাশাপাশি আর কি, ওই ঘাটের কাছে কবরস্থানটা। তো ওখানে আনার পরে উনি আবার পাশে গিয়ে কিছু লোকজনের বাড়ি যারা ছিল স্থানীয়, তো কয়েকজনকে ডেকে নিয়ে আসলেন, যেরকম একটা লাশ পেয়েছি, তোমরা একটু আসো। তো সবাই এসে দেখলেন যে মোটামুটি তারা আন্দাজ করলেন যে লাশটি হয়তো বা 2 দিনের পুরানো লাশ এরকম হবে আর কি। প্রিয় লিসেনার, নতুন একটি এপিসোডে আপনাদের জানাই স্বাগত। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনারা শুধু বাছাইকৃত ভয়ানক কিছু ঘটনা শুনতে পাবেন। আপনারা যারা বাছাইকৃত ভয়ানক ঘটনা শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং উপভোগ করুন নতুন নতুন বাছাইকৃত সব ভয়ানক ঘটনা। তাহলে চলুন এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে প্রত্যেকটি ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। তো কাকতালীয় ভাবে ওই সময় ওই গ্রামে রাজবাড়ী সদর যে থানাটা ছিল, ওখান থেকে কিছু পুলিশের একটা টহল টিম এসেছিল, মানে কোনো একটা বিষয়ে কোনো চোর বা আসামি ধরার জন্য আর কি। তো ওনাদের কাছে যখন খবর যে একটা লাশ উদ্ধার হয়েছে, স্বাভাবিক আইন অনুযায়ী এই ধরনের কোনো লাশ যদি পাওয়া যায় সেটাকে পোস্টমর্টেম করতে হয়, বেশ কিছু আইনানুগ প্রক্রিয়া রয়েছে, তারপরে সেটাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হয়। তো পুলিশরা দেখলেন যে এত রাত, এবং ওনাদের কাছে ওই সময় ওনারা তো অপ্রস্তুত ছিলেন যে এরকম একটা কিছু পাওয়া যাবে, লাশটা আবার নিয়ে যেতে হবে। তখন ওনারা স্থানীয় কয়েকজনকে বলেন, আপনারা একটা বাঁশের মাথা টাথা এই ধরনের কিছু তৈরি করেন, লাশটা আমরা নিয়ে যাই, নিয়ে পোস্টমর্টেম করার পর তখন দেখা যাবে এটাকে কি করা যায়। তখন ওনারা জিজ্ঞেস করলেন লাশটা পেয়েছে কে। এখন দেখা গেল যে গোর খোদক আর কি, উনি পেয়েছেন। তখন বলে তাহলে আপনি আমাদের সাথে একটু চলেন, একটু সহযোগিতা করেন। তখন উনিও লাশের সাথে গেলেন। লাশের সাথে যাওয়ার পর ওখানে রাজবাড়ী সদর যেতে, তখন তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, যদিও খুব কাছাকাছি। মোটামুটি ওই ডোম যে আসবে লাশ কাটা করে, এরকম সকাল হয়ে গেছে আর কি। সকাল হয়ে যাওয়ার পরে এখন ডোম এসে বলছে যে তার কোনো সহযোগী আসে নাই, তো এখন সহযোগী ছাড়া তার কাজ করতে একটু অসুবিধা হবে। তখন পুলিশরা যারা ছিলেন তখন বললেন যে ভাই আপনি তো খুব সাহসী লোক, ওই যিনি গোরখোদক আর কি, তা আপনি ওনাকে একটু সাহায্য সহযোগিতা করেন, আর ডাক্তার তো থাকবেনই ওখানে উপস্থিত। তো ভালো কথা, যখন ওই দিনের বেলায় আর কি লাশ কাটা ঘরে লাশ নিয়ে গেল, তখন যখন লাশ কাটা হচ্ছে ডাক্তার উপস্থিত ছিল, ডোম যিনি উনি লাশ কাটছিলেন। হঠাৎ করে ওই যে ব্যক্তি যিনি গোরখোদক আর কি, উনি লক্ষ্য করলেন লাশের এক হাত মানে শেক করছে, মানে নড়ছে। আচ্ছা। তো উনি চমকে উঠলেন, চমকে উঠে পাশে ডাক্তারকে বললেন যে ডাক্তার সাহেব দেখেন এই লাশের হাতটা নড়ছে কেন। ডাক্তার বললেন কই না তো, লাশের হাত তো নড়ছে না, আমি তো তাকিয়ে আছি, কখনো নড়াটা তো দেখলাম না। ডোমও একই কথা বললেন। তখন উনি বলছেন হয়তো ওনার চোখে মানে ভুল দেখেছে আর কি, এরকম হতেই পারে।
তো উনি কয়েকবার এটা দেখেছেন যে হাতের এক হাতে একটু নড়ছে। উনি বারবারই বলেছেন, শেষ পর্যন্ত ডাক্তার বিরক্ত ওনাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন যে আপনি কখন এই স্থানে আসেননি, আপনার মাথা টাথা নষ্ট হয়ে গেছে, আপনি চুপ থাকেন। তো যাই হোক, যখন লাশ কাটা শেষ হয়ে গেল, কাটার পরে একটা খেজুরের পাতার একটা পাটি দিয়ে লাশটাকে মোড়ানো হয়, বেঁধে ফেলা হয় এবং তারপরে বলে দেওয়া হয় যে আসলে এই লাশটা এই মুহূর্তে সংরক্ষণ করার কোনো উপায় নাই, যেহেতু আরো 2 দিন আগে লাশটা পাওয়া গেছে, সুতরাং এটা দ্রুত দাফন করে ফেলতে হবে, যেহেতু কোনো পরিচয় পাওয়া যায় নাই, আপনি যেহেতু এটা পেয়েছেন আপনি আপনার তত্ত্বাবধানে লাশটা দাফন করার ব্যবস্থা করেন। তো উনি ওই লাশটা নিয়ে ওনার ওই গ্রামে চলে যান। আবার গ্রামে গিয়ে ওনার যে এই কবরস্থানের উনি দায়িত্ব ছিলেন, সেইখানে উনি জানাজা করে সবকিছু মানে প্রক্রিয়া শেষ করে ধর্মীয় নিয়ম কানুন যা আছে সেগুলো করে লাশটাকে দাফন করেন। তো দাফন যখন ওই এখানে আসলে একটা বলে রাখা ভালো, যখন ওই জানাজাটা হচ্ছে মানে কবরস্থানে যখন জানাজাটা হবে, তখন হঠাৎ করে ওনারা লক্ষ্য করলেন যে পাশেই তো নদী, পদ্মা নদী, বেশ কয়েকটা নৌকায় মানে একই ধরনের ড্রেস পরা কিছু লোক, বড় বড় দাড়ি, মানে সাদা দাড়ি, সফেদ দাড়ি, এরকম খুব নুরানি চেহারা, এরকম 20-30 জন লোক আসলো কয়েকটা নৌকায়। আসার পরে ওনারা কারোর সাথে কোনো কথা বলেন নাই, ওনারা শুধুমাত্র জানাজায় শরীক হলেন। জানাজা শেষ হওয়ার পর আবার ঠিক যেভাবে নৌকায় এসেছিলেন ওনারা ওইভাবেই নৌকায় চলে গেলেন। ওনারা কারা? ওনারা অবশ্য কথা বলার চেষ্টা করেছিলেন, সালাম দিয়েছিলেন, শুধুমাত্র ওনারা সালামের উত্তরই দিয়েছিলেন। ওনাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনারা কোত্থেকে আসছেন, ওনারা কোনো কথা বলেন নাই, ওনারা আবার ওই নৌকাতে চলে যান। তো এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে প্রথমত। এরপরে যেটা হয় সেটা হচ্ছে, প্রথম কয়েকদিন যিনি ওই যে গোরখোদক, উনি স্বাভাবিকভাবে ওনার কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। 3-4 দিন পর হঠাৎ করে রাতে উনি মানে একটা অদ্ভুত আওয়াজ শুনলেন যে উনি যেখানে ঘুমিয়ে আছেন মানে ওনার খাটের নিচে, মানে বেড়াল যেরকম গড় গড় আওয়াজ করলে যে ধরনের শব্দ হয় ঠিক ওই ধরনের আওয়াজ হচ্ছে। তো উনি প্রথম দিকে মনে করছেন এটা হয়তো বেড়াল এরকম শব্দ করছে। তো উনি একটা ধমক দিলেন এরকম বা কিছু একটা শব্দ করলেন যাতে করে ওটা চলে যায়। তো কয়েকবার শব্দ করার পরে গেল না। উনি আবার একটু আলো জ্বালিয়ে খাটের নিচে চেক করতে গিয়েছেন যে আসলে এটা কি। তো যখন খাটের নিচে উনি চেক করতে গেলেন, উনি খাটের নিচে কিছু পেলেন না। যখন পেলেন না তখন মনে করছেন হয়তো এটা চলে গেছে। আবার যখন শুয়ে পড়লেন তখন উনি আবার মানে শুনতে পেলেন যে এই শব্দটা ঘরের বাইরে থেকে এখন হচ্ছে। তখন উনি মনে করলেন হয়তো চলে গেছে, ঘরের বাইরে থেকে শব্দটা করছে। তখন উনি আর এই বিষয় নিয়ে আর মাথা ঘামান নাই, উনি ঘুমিয়ে পড়লেন। এইভাবে প্রতি রাতে এই ধরনের একই ধরনের ঘটনা ঘটা শুরু করে। কিন্তু এই যে কি যে শব্দ করছে এটা উনি খেয়াল করেননি। একদিন মানে 3-4 দিন হওয়ার পরে একদিন খুব বিরক্ত হয়ে রাতের বেলা ওই যখন জানালার বাইরে শব্দ হচ্ছিল উনি জানালার কপাটটা খোলেন, যে এটা কি দেখি তো একটু, মানে কুকুরও না বেড়ালো না কিছুই তো পাই না, এটা কি আসলে জিনিসটা কি এত শব্দ করছে প্রতিদিন। তো খুলে যা দেখলেন তো উনি রীতিমতো মানে খুবই ভয় পায়। খুলে দেখলেন ওই যে মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি ওনারা যে অবস্থা নিয়ে এসেছিলেন লাশ কাটা ঘর থেকে, ঠিক ওই জিনিসটাই ওখানে দাঁড়িয়ে আছে, ওই খেজুরে মোড়ানো ওই লাশটা। তো উনি দেখে একদম পাটি মোড়া লাশ, পাটি মোড়ানো ওই লাশটা। আচ্ছা, উনি দেখে খুবই ভয় পান, ওখানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মানে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার স্ত্রী জেগে ওঠে, পরে বাড়ির অন্য সদস্যরা জেগে ওঠে। পরে যখন জ্ঞান ফেরে তখন বলে যে আমি এরকম জিনিস দেখেছি। তখন বাড়ির সদস্য বলে তুমি হয়তো ভুল দেখেছো, কারণ তুমি যেহেতু এই ধরনের কাজের সাথে ইনভলভ আছো, যেহেতু কবর টবর করো, হয়তো বা এই কারণে একটু ভয়টা পেতে পারো মনের মধ্যে, মনের অজান্তে হয়তো এটা ভুল হয়ে গেছে, ভুল দেখেছো। আসলে ভাই এই ধরনের ঘটনা ওনার সাথে প্রতিনিয়তই ঘটা শুরু করলো। উনি রাতের বেলা বাসা থেকে মানে যখন রাতের বেলা কোনো কারণে ফিরতে আসেন বাসার পথে, তখনই দেখে ওই একই জিনিস দাঁড়িয়ে আছে। আচ্ছা, এইভাবে যখন বাড়ির সদস্যরা কেউ বিশ্বাস করে না, এরপরে ঘটলো অন্যরকম ঘটনা। সেটা হলো বাড়ির অন্য সদস্যদের সাথেও সেম ঘটনা ঘটা শুরু করলো। তারাও এখন ওই জিনিসটা দেখা শুরু করলো। যখন তারাও সবার সাথে শেয়ার করলো যে আমরা এরকম জিনিস দেখছি, তখন স্থানীয় লোকেরা মানে রসিকতা করে সবাই বলা শুরু করলো ওটা হলো ভূতের বাড়ি। ওই বাড়িতে যারা আছে সবাইকে জিনে মানে সবাই জিন পজেসড আর কি, ভূতের বাড়ি। আচ্ছা, মানে চারিদিকে একটা রসিকতা শুরু হয়ে গেল তাদেরকে নিয়ে। তো যখন মানে উনি এইটা ঘটনাটা সলভ করার জন্য অনেক মানে যারা হুজুরের কাছে গিয়েছেন, পীর সাহেবের কাছে গিয়েছেন, বা ওঝা যারা আছে মানে জিনের ট্রিটমেন্ট যারা করে তাদের কাছে গিয়েছেন, তারা এই বিষয়ের কোনো কুল কিনারা করতে পারেননি যে আসলে এটা কেন হচ্ছে। তো যখন কুল কিনারা করতে পারলেন না, এরকম বাড়ির সদস্যরা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছেন এই ধরনের ভয়ের এই বিষয়গুলো দেখে দেখে, তখন
কোনো কারণে কোনো একদিন বাড়িতে কোনো লোক ছিল না, উনি একাই ছিলেন। হুম উনি রাত্রেবেলা যখন ঘুমিয়ে আছেন তখন মধ্যরাতে হঠাৎ করে উনি মনে হলো যে ওনার পাশে কেউ শুয়ে আছে, কিন্তু উনি তো জানতেন যে বাসায় কেউ নাই। হুম তো যখন আলো জ্বালালেন তখন দেখলেন যে ওনার মানে বিছানায় ওনার পাশে ওই যে যেই মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি, হুম। ওইটি। উনিও তখনই আবার চিৎকার করে সেন্সলেস হয়ে যান। ওনার চিৎকারে যখন ওই গ্রামের আশেপাশের যারা শোনেন আর কি, তখন তারা আসেন, তখন ওনাকে সেন্সলেস অবস্থায় পান। এবং এই বিষয়টা ওনার সাথে মানে ওনার ফ্যামিলির সাথে রীতিমতো মানে প্রতিনিয়তই ঘটতে ঘটতে থাকে। থাকে। হুম হুম। তো যাই হোক, ওনার স্ত্রী তো ওনাকে একদিন খুব ভালো মতো ধরেন যে আসলে এটা কেন এরকম আমাদের সাথে ঘটছে। আচ্ছা। আগে তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, বা ওঝা তান্ত্রিক বা এই যে পীর ফকিরের কাছ থেকে নিয়ে আসা কোনো তদবিরও কাজ হচ্ছে না কেন, কি আসলে ঘটনাটা কি তুমি বলো আমাকে, তুমি কিছু জানো কিনা, বা এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা তুমি লুকাচ্ছ সবাইকে। তখন উনি বলেন যে হ্যাঁ, আমি একটা বিষয় লুকাচ্ছি। সেটা হচ্ছে লাশটা উনি যখন পানিতে পেয়েছিলেন হুম হুম। তখন লাশের সাথে একটা ব্যাগ ছিল, ছোট আচ্ছা। ব্যাগ ছিল, যেটা ওনার শরীরের সাথে বাঁধা ছিল। তো ওই ব্যাগের মধ্যে মানে অনেকগুলো টাকা ছিল, আচ্ছা। এবং ওখানে ওনার ঠিকানাও ছিল। উনি টাকার লোভে ওই হয়তো এই কারণে আল্লাহ আমাকে এই শাস্তিটা দিচ্ছেন। তখন রসেল ভাই উনি ওই ঠিকানা ধরে ওনাকে খোঁজ করা শুরু করেন যে এটা আসলে কার। আচ্ছা। তো তখন হতো কি, ওই আমাদের যে রাজবাড়ি যে ওই এলাকাটা, ওখান থেকে ওই পাশে নদীর ওই পাশে হচ্ছে পাবনা জেলা। তো পাবনায় ওদিকে অনেক ব্যবসা বাণিজ্য ওই সময় হতো আর কি নৌপথে। হুম হুম। এখন অনেকটা কমে গেছে আর কি, তখন হতো আর কি নৌপথে। তো উনি অনেক খোঁজ খবর করে জানতে পারলেন এই লাশটি পুরান ঢাকার একজন ব্যবসায়ীর। আচ্ছা। তো উনি ওনার পরিবারের লোকদেরকে যে গিয়ে এই তথ্যটা দিলেন যে আমরা এরকম একটা লাশ পেয়েছিলাম, এই ব্যাপার, এই যে ওনার সাথে টাকাগুলো ছিল। ওনারা অনেক ধনী আর কি পুরান ঢাকায়। তো ওনারা বললেন যে আসলে আমার ওনার যে ওয়াইফ ছিলেন বলে যে আমার হাজবেন্ড এরকম ব্যবসা করার জন্য এরকম যেতেন, তৎকালীন তো মোবাইল টোবাইল এগুলো কিছু ছিল না। রাইট। তো এরকম দীর্ঘ সময় যেন মাসখানেকের জন্য তো আবার ফিরে আসতো ব্যবসা করে। এখানে তাদের পুরান ঢাকাতে ব্যবসা আছে। তো আমরা অনেকদিন যখন যোগাযোগ করতে পারছি না, তখন আমরা খুব চিন্তিত হয়ে গেছিলাম। তখন তার পরিবারের লোকজন খুব মানে শোকে মানে ভেঙে পড়ে আর কি। তো রাসেল ভাই ওই ওনারা তো তার ডিটেলস ঠিকানা দিয়ে দিলেন। ওনার পরিবারের লোকজনও একাধিকবার ওই জায়গাতে কবর জিয়ারত করার জন্য এসেছিল। আচ্ছা। তা আমাকে সর্বশেষ বলেছেন যে 95 বা 96 সালের দিকে ওই যে যেই ব্যক্তির কবর ওখানে হয়েছে তার নাতি এবং নাতনিরা বিদেশ থেকে এসে কবর জিয়ারত করার জন্য এসেছিলেন। তো এখন 2004-05 সালের পর ওই চরটা এখন আর নাই। যারা রাজবাড়ির যারা আছেন তারা জানেন যে ওই চরটা এখন আর নাই, ওটা একদম নদীতে বিলীন হয়ে গেছে। ওই কবরস্থানও এখন আর কিছুই নাই ওখানে। আচ্ছা। তো তারপর থেকে অদ্যাবধি ওখানে ওই ফ্যামিলির কেউ আর আসেন নাই। আর ওনারা খোঁজ নিয়েছিলেন যে ওই প্রিয় রসেল ভাই, আমি আপনার সাথে শেয়ার করব আমার একটি মাছ ধরার ঘটনা। দিনটা ছিল আউশের দিন এবং রাতটাও ছিল আউশের রাত। আসলে যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলে ভূত পূজা। ওই দিন আমি আমার বড় ভাই আমরা সকালে মাছ ধরতে গেছিলাম। মাছ ধরতে যে আমরা সকালে যে আমাদের চলন বিলে যে কারেন্ট জালটা আছে, কারেন্ট জাল দিয়ে যে আমরা মাছটা ধরি, ওই মাছটা ধরার জন্য আমরা সকালে আমাদের জমিতে বিশাল বড় একটা আমরা কারেন্ট জাল ওখানে বিছায় আসি। তখন প্রায় সময় সকাল 10টা-11টা বাজে। আসা পরে আমরা দুই ভাই আমরা একটা পুকুর পাড়ে আমরা বসে থাকি। আমরা প্রায় 1টা বাজে যাই। যাওয়ার পরে ওখান থেকে জাল আমরা না তুলে জাল থেকে শুধু আমরা মাছ নিয়ে আসি। আমরা ভাবলাম আজকে জালটা রাতেই তুলব। তো জালটাতে প্রচুর পরিমাণে মাছ হয়েছে, প্রচুর, মানে আমাদের অন্য দিনের তুলনায় মাছটা অনেক বেশি হয়েছে। আমি আমার ভাই ভাবলাম যাক, আজকে যেহেতু অনেক বেশি মাছ হয়েছে, অনেক টাকা দিয়ে এটা হচ্ছে বিক্রি করা যাবে। এই জন্য আমরা জালটা এভাবে রেখে দিলাম। এখন আমরা প্রায় সন্ধ্যা, তখন 7টা বাজে। ওই টাইমে আমরা গেলাম মাছ নিতে। জাল থেকে মাছ নিতে যেয়ে দেখলাম আমাদের জালে অনেক বেশি মাছ আটকেছে।
এখন মাছগুলা হচ্ছে আমি এখন ছোট মাছগুলো আমি জাল থেকে খুলে খুলে আমার পাতিলে রাখতেছি। এখন আমার ভাই বলতেছে তুই এইখানে মাছগুলো ধর, আমি ওই পাশে যেয়ে আমার ওই জালটা তুলে মাছটা নিয়ে আসি। এখন আমি বললাম ভাইয়া ঠিক আছে যাও, তাহলে আমি মাছগুলো পাতিলে আমি পাতিলে রাখি। এখন ভাই বলছে ঠিক আছে। এখন আমি মাছ ওখানে আমাদের গ্রামে অনেক বেশি ছোট মাছ হয়, ওই ছোট মাছগুলো আমি একটা একটা করে খুলতেছি আর পাতিলে রাখতেছি। অন্য দিনের তুলনায় আমার জালে এত বেশি মাছ আটকেছে, মানে এটা যে কল্পনার বাইরে, অনেক বেশি। মানে আমি দেখে খুবই হতবাক যে জালে মাছ বেঁধে একদম সাদা হয়ে গেছে। এখন কি করলাম, মাছগুলা পাতিলে আস্তে আস্তে খুলতেছি। খুলতে তখন পায়েন রাত 8:30 পার হয়ে গেছে। ওই টাইমে হঠাৎ একটা মানে কি বলবো, বড় মাছ যখন একটা পুকুরে থাকে অথবা কোথাও থাকে, যখন জোরে একটা ঝাঁকি দিলে অনেক বেশি বড় একটা শব্দ হয়, এরকম একটা শব্দ হলো, অনেক বেশি শব্দ হলো। এখন আমি ভাবলাম এটা হয়তো হঠাৎ কোনো বড় মাছ বিলে আছে, এই জন্য আর কি জোরে হয়েছে, এই জন্য ঝাঁকিটা দিছে, এই জন্য হচ্ছে যে এরকম শব্দ হয়েছে। তারপরে আমি মাছ খুলতেছি। এখন ভাই আমার থেকে অনেকটুক দূরে। এখন ভাইয়া বলতেছে আমার জালে অনেক মাছ আটকেছে, তো ওগুলো খুল, আমি এগুলো খুলে আমি তোর কাছে আসতেছি। এখন তার কিছু সময় পর আবার পানিতে এভাবে মাছের ঝাঁকি দিয়ে উঠলো। মাছগুলা ঝাঁকি দিয়ে উঠতেই প্রায় কিছুক্ষণ সময়ের পরই সব কিছু নিস্তব্ধ হয়ে যাচ্ছে। তখন কোনো সাউন্ড নাই, চারপাশে একটা পোকা, একটা মাছ, কোনো সাউন্ড নেই। আমি যে মাছগুলো ছাড়া দিয়েছি, ওই মাছগুলো ধরে আছি, যে ওই মাছটাও একদম নড়াচড়া বন্ধ করে দিছে। বিষয়টা আমার কাছে অনেক বেশি মানে ভয়ঙ্কর লাগলো। তারপরে আমি তো তাকায় চারপাশে দেখতেছি, দেখতেই আমার সামনে, আমি যে জমিটাতে জালটা বিছাইছিলাম ওই জমিটা ছিল ফাঁকা, তার সামনে ছিল ধানের ক্ষেত। ওই সময় আমাদের এলাকায় আমন ধান আর কি রোপণ করে। আর আমি ধানের দিকে খেয়াল করতে দেখলাম ধানটা আস্তে আস্তে আমার সামনে থেকে ফাঁকা হয়ে যাচ্ছে। মানে কেউ যখন চলাচল করে যেরকম রাস্তা হয়ে যায়, এরকম রাস্তা হয়ে যাচ্ছে। রাস্তা হচ্ছে ধান, আর চারপাশে শ করে শব্দ হচ্ছে। এখন আমি আমার ভাইরে ডাকতেছি, ভাই এখানে আসো, দেখো কিরম হচ্ছে। আমি প্রচুর পরিমাণে ভয় পাচ্ছি, মানে প্রচুর পরিমাণে ভয় পাওয়াতে আমার জালটা আমি 2 হাত দিয়ে জোরে টানতে জালটা ধরে নিয়েই আমি আমার পাতিলের মধ্যে মাছ সহ পাতিলের মধ্যে উঠে রাখছি। রেখে আমি জালটা নিয়ে ভাইয়ের এখানে ওই আমার পায়ে 1 মাজা পানি, ওই পানি থেকেই আমি দৌড়ে যাচ্ছি ভাইয়ের কাছে। যাই দেখি ভাইরে বলি। এখন ভাইরে বললাম, আমার ভাইয়ের কাছে যে জালটাতে এত মাছ বাঁধছে, ও মানে কি করবে, মাছ ছাড়াবে নাকি আমরা দুজন চলে আসবে এরকম। আর এই দিক থেকে এরকম শব্দ, এরকম ভয়ঙ্কর সাউন্ড হচ্ছে। আর পানি নর্মাল, আমাদের বিলে তো আর পানির স্রোত থাকে না, তখন পানির স্রোত সৃষ্টি হয়ে গেছে, পানিতে ঢেউ সৃষ্টি হয়ে গেছে। তে কি করলো ভাই, ওই নিয়ে এসে জালগুলা ভাইও টাইনে গোছায় পাতিলের মধ্যে রাখে, আমরা 2 জন ওই জমি থেকে যতই জোরে পায়, আমাদের ওখান থেকে আমাদের বাসা প্রায় 1/2 কিলো দূরে ছিল। পরে আমরা যতই তাড়াতাড়ি আসতে যাচ্ছি, যত তাড়াতাড়ি পানির ভিতরে জোরে দৌড়াতে আসতে যাচ্ছি, কিন্তু পানি আমাদের আসতে দিচ্ছে না। মনে হচ্ছে আমাদের কেউ পিছন থেকে টানতেছে,
ডাকতেছে, এই দাঁড়াও দাঁড়াও আমাকে নিয়ে যাও, এই দাঁড়াও দাঁড়াও আমাকে নিয়ে যাও। আমরা মানে এত বেশি ভয় পাইছি, ভাই তো অনেক জোরে জোরে হচ্ছে কুলুসুরা, তারপরে অনেক কিছু পড়তেছে। আমিও কুলুসুরা পড়তেছি যে আল্লাহ আমাকে রহম করো, আল্লাহ এই বিপদ থেকে আমাকে রহম করো। আমি ভয়ে আমি মানে আমার মাথা ঘুরতেছি, এরকম একটা পর্যায়ে আমি চলে গেছি। আমি খুব কষ্ট করে প্রায় 2 বিঘা জমি আমি খুব কষ্ট করে আমি আর ভাই আসছি। জমিটাতে কাদা ছিল, টানে টানে আসতেছি। আমার শরীর দিয়ে মানে শরীর কাঁপতেছে। আর ওই যে ধানের এই শব্দটা আমার পিছনে আস্তে আস্তে, ধানের যে শব্দটা এত বেশি, মানে এটা কল্পনার বাইরে। এটা আস্তে 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 আসতেছে আমাদের বিলের শেষ পর্যায়ে। ওখানে আমাদের একটা পুকুর পাড় আছে, ওখানে যেখানে আমরা বসেছিলাম ওই জায়গা পর্যন্ত আসছি। তারপরেও আমাদের শরীর মানে কাঁপাকাঁপি করতেছে। পরে আমরা দৌড়াতে প্রায় বাসা অবধি গেলাম। বাসা অবধি যে যখন এই জালগুলা বাসা অবধি যখন আমি আমার খালাকে বললাম এরম হয়েছে, এখন আমার খালা বললো আচ্ছা ঠিক আছে, তোরা হচ্ছে জালগুলা রাখে হচ্ছে জালগুলাতে কর, হচ্ছে যে জালগুলা থেকে মাছগুলো ছাড়া। আমি জালগুলা থেকে মাছ ছাড়ানো শুরু করছি। জালগুলো ভায়া মাছ ছাড়াচ্ছে। এদিকে ওইদিকে আমার নানি ছিল। আমার নানির শরীরে আমার পায়ে 7টা জিন ছিল। জিনগুলো আমার নানিকে মা বলতো। এখন আমার নানি ঘর থেকে বাইরে এসে আমারে বলতেছে, এই তোরা কই থেকে আসছিস, তোদের শরীরে এরকম শয়তানের গন্ধ কেন পাচ্ছি? তখন আমার তো আরও বেশি ভয় লাগলো। কি বলে নানি, কি বলে এটা যে শয়তানের গন্ধ হচ্ছে? এখন বলতেছে তোরা কেউই মাছ ধরবি না, তোরা জানিস না এই আউশের রাতে মাছ মারা যায় না, তোরা কেন এই রাতে মাছ মারছিস? কিন্তু ওই কণ্ঠটা আমার নানির মুখ থেকে বার হচ্ছে, এই কণ্ঠটা আসলে আমার নানির না। আমি দেখলাম কি আমার নানির তো ছেলে মানুষের মতো কণ্ঠ মুখ থেকে বার হওয়ার কথা না। এখন নানি বলছে তোরা ওটা রাখ, মাছগুলো রাখ, এখানে দাঁড়া। আমরা ওই নানির বাসায় আমি একটা মেঝেতে আমি আর আমার ভাই বসলাম। আমার নানি কোথায় থেকে কী জানি নিয়ে আসলো, তেল নিয়ে আসলো। তেলটা নিয়ে এসে দুজনের মাথায় আগে দিয়ে দেওয়া বলতেছে তোদের সাথে কি হয়েছে, তোরা কারে জ্বালাইছিস? আমরা তো সব ঘটনা বিস্তারিত খুলে বললাম যে এরকম হয়েছে, আমরা এরকম মাছ ধরতে গেছিলাম, প্রচুর পরিমাণে মাছ। এখন দেখে তো আমার আস্তে আস্তে মাছ ছাড়াচ্ছে, আর হঠাৎ করে এরকম হচ্ছে যে এরকমভাবে লোকটা আসলো। মানে কি বলবো, বলার ভাষা থাকে না। নানিকে এভাবে বোঝালাম। নানি বলতেছে নানির শরীরে জিন ভর করতেছে। তখন মানে জিন অলরেডি চলে আসছে, যেহেতু কথা বললো ওইভাবে, যে আমার মনে হয় জিন চলে আসছে। তখন নানি কী করলো, এই যে বাইরে থেকে মানে গান গাইতেছে। মানুষ যেরকম গান গায় এরকম মাদারি একটা গান বলে এলাকায়, আমাদের ওই এলাকায় মাদারি গান গাইতেছে। বোঝা যাচ্ছে না কী হতেছে। আর একটু পরপরই আমার নানির শরীর ঝাঁকি দিয়ে ধরতেছে। আমরা বসে আছি। নানি আসার পরে বলতেছে আসলে তোরা যে মাছগুলো নিয়ে আসছিস, এই মাছের ভিতরে অনেক শয়তানি জিন আছে, এরা তোদের অনেক বেশি ভয় দেখাইছে। এটা আসলে ভয়ঙ্কর জিনদের কাজ। তোরা এটা তো ঠিক করিস নাই, এই রাতে তোরা মাছ ধরা ঠিক করিস নাই। তখন আমি আর আমার ভাই তো কান্না করে শুরু করে দিছি যে কি হইলো আমাদের কি হইলো। নানি বললো সমস্যা নাই, তোরা কান্না করিস না, তোরা বস, আমি দেখতেছি বলছে। তখন আমাদের মানে মাছগুলো নিয়ে সে একটা গোল একটা মানে কি বলবো হচ্ছে একটা বল চটের উপরে মাছগুলো রাখার পরে ওই মাছগুলোর উপরে
সিঁদুর, হিন্দুদের যে সিঁদুরগুলো আছে এই সিঁদুরগুলো ছিটাচ্ছে আর মাছের রঙগুলা মানে সাদা থেকে লাল, লাল থেকে সাদা এরকম মানে রং স্থানান্তর হচ্ছে। মানে এগুলো দেখে খুবই পরিমাণে ভয় হচ্ছে, সবাই অনেক বেশি ভয় করতেছে। এখন যে মাছগুলা মানে মৃত মাছ, এই মাছগুলা নড়াচড়া করতেছে, আমি তো এবং সবাই দেখে অনেক বেশি হতবাক। যে কী হলো আজকের দিনে, নিষেধ করার পরও এরা মাছ ধরতে গেছে আর কি মাছ ধরে নিয়ে আসলো। যাই হোক, পরে প্রায় এরকম 15-20 মিনিট এরকম কার্যকলাপ হওয়া পরে বললো যে মা বলতেছে মানে নানি মুখ থেকে 2 রকম কণ্ঠ বার হচ্ছে, যে বলতেছে মা তোমার নাতিরা আজকে রাতে কেন মাছ ধরতে গেছে, তাদের জানো না আজকে আউশের রাত, আজকে যত ভূত প্রেতাত্মা যত খারাপ জিন এরা আজকে মাঠে নামে। আর তুমি জানোই ওই জমিটাতে অবশ্যই, জমিটার পাশে অবশ্যই এখানে অনেক বড় বড় আগে অনেক বড় বড় মানে কি বোঝায়, বড় বড় পেতনি, তারপরে হচ্ছে জিন এরা ঘোরাফেরা করতো। মা তোমার নাতিরা তো অনেক বড় অপরাধ করছে। আমার তখন হচ্ছে নানির মুখ থেকে আবারও এই কণ্ঠ বার হচ্ছে যে তুই এই শরীর থেকে যাবি নাকি তোরে আমি হচ্ছে বয়মে বন্দি করব। তো বললো নানি বলতেছে, মানে নানির কণ্ঠে 2 কণ্ঠেই বলতেছে না মা আমাকে ছাড়ে দাও, আমি চলে যাব মা, আমি চলে যাব। কয় তুই যাবি, কখন যাবি, কীভাবে যাবি, আমার নাতিদের তুই ভয় দেখাচ্ছিস, তোর এত বড় সাহস। এখন বলতেছে আমি এখনই চলে যাব মা, তুমি আমাকে ছাড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও। বলছে ঠিক আছে, তোকে আমি ছাড়ে দিলাম, তুই 2 মিনিটের ভিতরে তুই তোর মাছের ভিতরে তোর যত কিছু আছে, কালো জাদুগুলো আছে সব তুই বাই করে নিয়ে এটা থেকে তুই বাইর হয়ে যাবি। আর এই যে আমাদের এখানে যে তেঁতুল গাছটা আছে, তেঁতুল গাছের এখান থেকে একটা ডাল ভাঙে আমাদের এই টিনের চালের উপরে ফেলাবি, তাহলে আমি বিশ্বাস করবো তুই এখান থেকে গেছিস। তে হ্যাঁ, এরকম 5-7 মিনিটের মধ্যে এরকম একটা হইলো, টিনের উপরে ইয়েটা পড়লো, ওই তেঁতুল গাছের ডালটা পড়লো আর তারপরে নানির শরীরে আস্তে আস্তে। আর ওনারা খোঁজ নিয়েছিলেন যে ওই ফ্যামিলির এখন সবাই বিদেশ চলে গেছেন, এখন ঢাকাতেও সেরকম কেউ কিছু থাকে না। তো মোটামুটি এটাই ছিল রাসেল ভাই ফার্স্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের ঘটনায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। রাসেল ভাই আবারও ঘটনা শেয়ার করে নিয়ে আসলাম, আপনাকে হ্যাপি নিউ ইয়ার আপনাকে জানানো হয়নি যদিও। যে ঘটনাটা আজকে বলতে যাচ্ছি, সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে আসলে একটু চিন্তা করতে, যে ঘটনাটা কিরকম হতে পারে, মানে একটু ডিপলি চিন্তা করতে সবাইকে রিকোয়েস্ট করবো। তো যে ঘটনা বলবো সেটা বরিশালের একটি জায়গা, নামটি বলছি না। বরিশালে যে জায়গাটার ঘটনা বলবো, যার ঘটনা শেয়ার করবো তিনি একজন ইমাম সাহেব, ওই রিজিয়নের একটি মসজিদের, ছোট্ট মসজিদের একটা ইমাম। তার বয়স তখন 45 বছর হবে এবং এটা আজ থেকে প্রায় 27 বছর আগের ঘটনা, 1989 সাল। হয়তো লাইফ চেঞ্জিং ঘটনা বলতে পারেন। এবং ওই ইমাম সাহেবের এলাকায় খুব নাম ছিল, ডাক ছিল, এবং কারোর সাথে 7-5-এ উনি ছিলেন না, সবসময় খুব ভদ্র একটা লাইফ লিড করতো। এবং বলে না যে বাড়ির মাঝখান দিয়ে হেঁটে যায় ইমাম সাহেবরা, উনি যেটা করতেন না, উনি সবসময় মেইন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সেজন্য ওনার সুনামও সবচেয়ে বেশি ছিল। আচ্ছা। তো পাড়ায় পাড়ায় লোকজন, বিভিন্ন গ্রাম টু গ্রাম লোকজন তাকে খুব পছন্দ করত, কারণ তার ব্যবহার, কারণ তার সততা, আর উনি বিচারে ছিলেন পটু। যেই বিচারে যেদিকে পাল্লা ভারী থাকবে সেদিকেই পাল্লা, মানে ইনফ্লুয়েন্স ছিল না কারো দ্বারা। খুবই সৎ একজন মানুষ ছিলেন আর কি। ছিলেন কেন, এটার কারণও আমি সবার লাস্টে সবাইকে জানাবো।
কেন বললাম ছিলেন, উনি তো আছেন। আচ্ছা, তো যে ঘটনাটা বলি ওনার, উনি তো নর্মালি বিচার করতেন, তো একদিন একটা বিচারে তাকে যেতে হবে, তার বাড়ি থেকে প্রায় 20 মাইল দূরে। তো রাস্তাটা এরকম যে আপনাকে হেঁটে যেতে হবে অর্ধেক পথ, বাকি পথ নৌকা, এপার ওপার মিলিয়ে। তো সেই দিন ওনার বাসা থেকে খুব প্রেসার আসছিল যে যেতে বারণ করছিলেন তার ওয়াইফ, কারণ তার ছেলের শরীর খুব খারাপ ছিল। আচ্ছা। এবং তার ছেলেটা ছিল 14 বছর বয়স, আজমত নাম ছিল, আজমত আলী। তো ছেলের শরীর এতটাই খারাপ ছিল যে ছেড়ে আসতেও পারছিলেন না, কিন্তু বিচারটা ছিল তার বন্ধুর ছেলের বিচার ছিল, তো পরিচিত যেহেতু তাকে যেতেই হতো। আচ্ছা। তো বাসার সবাইকে মানিয়ে, নিজেকে মানিয়ে তিনি রওনা দেন ওই জায়গার উদ্দেশ্যে বিচার করতে। তো ফজরের নামাজ পড়ে বাড়িতে মসজিদে নামাজ পড়িয়ে তিনি রওনা দেন এবং মসজিদে একজনকে দায়িত্ব দিয়ে যান নামাজ পড়ানোর জন্য বাকিরা বক্তের। আচ্ছা। তো সে একটা পর্যায়ে যখন হেঁটে নৌকা পার হয়ে ওই জায়গায় পৌঁছান, তো পৌঁছাতে দুপুর 2টা বেজে যায়। জোহরের নামাজ শেষ করে বিচার শুরু করেন এবং বিচার শেষ হতে মাগরিবের আজান দিয়ে ফেলে। তো মাঝখানে একটু বলে রাখি রাসেল ভাই, উনি যখন বিচার শুরু করেন তখন একজনকে বলেছিলেন যে আমার তো যেতে যেতে মাগরিবের পর হয়ে যাবে, তা আমাকে ওই বাড়ির অতটুকু পর্যন্ত আগাই দিস। আচ্ছা। কিন্তু বিচার যখন শেষ হলো, বিচার শেষ হওয়ার পরে ওই লোকটাকে আর খুঁজে পাওয়া যায়নি, মানে ওইখান থেকে হয়তো সে কোনো কাজে চলে গেছে। তো আল্লাহর নাম নিয়ে সে চিন্তা করলেন যে যাক, এখন রাস্তা হাঁটা দেখি চুলো করার নেই, আর ওনার যে রাস্তায় উনি যাবেন সেই রাস্তায় আসারও লোক নাই কেউ, যে ওনার সাথে কথা বলতে বলতে বা একা রাস্তা দিয়ে রাসেল ভাই মাগরিবের পরে অন্ধকার হয়ে গেছে অলমোস্ট, রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা কেমন না, তো অনেক দূর, নিজের বাড়ি থেকে অনেক দূর, কাছাকাছি নিজের বাড়ি হলে একটা কথা ছিল। তো রাস্তায় হাঁটছে প্রায় ঘন্টাখানেক, হাতে কোনো ঘড়িও ছিল না এবং আনফরচুনেটলি বাড়ি থেকে কোনো টর্চ লাইটও সে আনতে পারেন নাই। তো যতটুকু আলো, গ্রামের মানুষ তো গ্রামের আলোর পথে অন্ধকারেই অনেকে হাঁটে, অনেকে অন্ধকারেই অনেককে চেনে। তো হাঁটতে হাঁটতে প্রায় ঘন্টাখানেক হাঁটার পর তিনি শুনতে লাগলেন আশেপাশ থেকে এশার আজান পড়ছে। তো এশার আজান পড়ছে যে এখন উনি নিয়ত করলেন যে আমি এখন এশার নামাজটা না পড়ে আগাবো না। আচ্ছা। এখন আশেপাশে মসজিদ খোঁজার পালা। হঠাৎ করে সামনে একজন লোক পেলেন। লোক তার ভাষ্য মতে লোকটার হাইট কমপক্ষে 6 ফিট হবে এবং লোকটাকে সে জিজ্ঞেস করলেন যে এখানে কি আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। আচ্ছা। লোকটা একটা রাস্তা দেখাই দিল যে আপনি সোজা যে ডানে বাঁয়ে একটা মোচড় নিলেই সামনে একটা মসজিদ পাবেন, খুব বেশি বড় মসজিদ না, ছোট মসজিদ, আপনি ওই মসজিদে নামাজ পড়তে পারেন। তো সে কি করলো, ওই রাস্তা দেখে বিসমিল্লাহ বলে ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। অচানা একজন মানুষের কথা শুনে হাঁটছে, তো তার কাছে রীতিমতো একটু ভয়ই লাগছে যে আসলে হাঁটছি কোন রাস্তা দিয়ে হাঁটছি। ইভেন রাস্তার মাঝখানে যাওয়ার পথে তার মনে হলো আমি যদি এখন ব্যাক করি আমি আর চিনবো না, মানে আমার কারো হেল্প লাগবে। আচ্ছা। তো তিনি কি করলেন, ওই মসজিদ খুঁজছে। তো উনি যতই ভেতরে ঢুকছে ততই আস্তে আস্তে আজানের শব্দটা ক্ষীণ হতে থাকলো, যে তিনি মনে করছেন যে আমি ভিতরে ঢুকছি হয়তো বা এখন মসজিদের থেকে আরো দূরে সরে গেছি। তো হঠাৎ করে একজন মহিলাকে দেখলেন উনি। তো মহিলাকে দেখলেন, মহিলা গোয়াল ঘর থেকে ঘরের ভিতরে ঢুকবে এমন সময় এক মহিলাকে জিজ্ঞেস করলেন যে আপা এখানে আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। তো মহিলা তাকে বলল আপনি তো একটু ঘোরা রাস্তায় চলে আসছেন, একটু বেশি দূর চলে আসছেন। হ্যাঁ, ঘোরা রাস্তায় চলে আসছেন, আপনি পিছনে যে টার্ন নিলেই মসজিদ পাবেন, একটু হাঁটতে হবে 3-4 মিনিট। তো উনি বললেন যে ঠিক আছে। তো উনি হেঁটে একটু সামনে আগানোর পর দেখলেন যে আরো গভীরে ঢুকে গেছেন এবং মোটামুটি তার রাস্তার মনে নাই যে সে কিভাবে এসছেন, অন্ধকার। তো একটু পরে যখন সামনে যিনি দেখলেন একটা মসজিদ, ওনার কথায় এমন মসজিদ আমি কখনো দেখি নাই। এরকম মসজিদ আমার এই 45 বছরের লাইফে এই এলাকায় আছে তো পরের কথা, আমি বাংলাদেশে কোথাও আছে বলে মনে করি না। এত সুন্দর মসজিদ, এত সুন্দর মসজিদ, এটার অজুখানাও এত সুন্দর, আমি ভেতরে ঢুকবো কি ঢুকবো না। এক পর্যায়ে তিনি ডিসিশন নেন না, নামাজ তো পড়তেই হবে। তো এই মসজিদে হঠাৎ করে আজান পড়া শুরু হলো। তিনি ডিসিশন নিলেন না ঢুকবেন, এবং তার ভাষ্য মতে এটা সৌদির কোনো বাদশাহী বানিয়ে দিয়ে গেছে। কিন্তু আসলে এরকম মসজিদ ওইখানে যদি থাকতো তাহলে ওনার ফ্রেন্ডরা, ওনার পরিচিত লোকজন সবাই জিকির করতো যে এখানে একটা মসজিদ আছে সুন্দর,
কিন্তু এরকম কোনো মসজিদের কথাও সে কখনো শোনে নাই। তা আমি জিজ্ঞেস করলাম যে চাচা, আপনি যে মসজিদটা দেখছেন, সেই মসজিদটা সম্বন্ধে আপনার ধারণা কি? লোক দুইটা তো হলে কি ভুল বললো? তো উনি আমাকে বললেন যে আরে ধুর মিয়া, আমি তো এক্সপিরিয়েন্স, তাই না নাকি? আমি তো জানি কে মানুষ কে খারাপ, কে ভালো কে মানুষ কে মন্দ, কে মানুষ না, এটা তো অ্যাটলিস্ট বুঝি। তো তার কথাটা একটু ডিফারেন্ট ভাবেই আমি নেই, যে অ্যাটলিস্ট সে অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। সে মসজিদে সে বলে যে ঘটনা শোনেন। তো সে যখন বলল মসজিদের ভেতরে আমি যখন ঢোকার পরে এত সুগন্ধ, এত সুন্দর আলো মসজিদে, ওই বাতি কিনবে আমাদের মসজিদে মনে হয় বাতির দামের মসজিদ, আমি যে মসজিদে নামাজ পড়াই, এত সুন্দর মসজিদ, এত সুন্দর আলো। আমি কি করলাম, এত ঠান্ডা এই গরমের মধ্যে আমি সারা শরীর ভেবে আমার ঘাম পড়ছে, আমি মসজিদে ঢোকার পর আমার সব ক্লান্তি দূর হয়ে গেল, আমি বসে পড়লাম। তিনি তখন চিন্তা করলেন যে একটু রেস্ট নিয়ে সুন্নতের নামাজ পড়বেন। তো তার সুন্নতের নামাজ পর্যন্ত মসজিদে একটা কাকপক্ষী ঢোকে না, একজন মুয়াজ্জিন ছিলেন, কিন্তু তার শরীর তার মাথা কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আজান পড়েছে তার সামনে। যে একজন অবয়ব দেখতে পাচ্ছে, উনি আজান দিচ্ছেন, আজান শেষ হলো, উনি বিশ্রাম নিলেন কিছুক্ষণ, 5 থেকে 10 মিনিট, এরপরে সে সুন্নতের নামাজ পড়লেন। রাসেল ভাই, সুন্নতের নামাজও তার পড়া শেষ করতে ইচ্ছা করছে না, তার এত আরাম লাগছে, ভালো লাগছে এত বেশি। সে যখন সুন্নত শেষ করলেন, হঠাৎ করে মানে ফরজ নামাজের প্রিপারেশন নেবেন, কেউ নাই তো তখন নিজের নামাজ পড়তে হবে, কেউ তো নাই, কাউকে তো পাচ্ছে না উনি, তাহলে নিজেরই ফরজ নামাজটা পড়ে ফেলতে হবে। এই চিন্তা করতে করতে রাসেল ভাই পুরা মসজিদ জুড়ে অনেকগুলা মানুষ ঢুকলো। কিছু জিনিস আমি হিন্ট দিই। গ্রামের মসজিদে রাসেল ভাই রাত 8টা মানে অনেক রাত, আর সেই সময় ঈশার ওয়াক্তের জামাতে এক কাতার পুরা হয় না কমপ্লিটলি, সবসময় এক কাতার নরমালি পুরা হয় না গ্রামের মসজিদে। আচ্ছা, আমি নিজেও দেখছি এখনকার সময়, আর আগে তো অনেক আগে মানুষ রাতের সময় অত মানে ঈশার ওয়াক্তে অত মানুষজন হয় না, প্রথম কাতার ভরতে কষ্ট হয়ে যায়। কিন্তু ওইখানে রাসেল ভাই যখনই তার সুন্নত শেষে ফরজ শুরু করবে, মসজিদে দলে দলে মানুষ ঢুকলো, সবারই কাপড় সেম, সবারই চেহারা সেম, সবাই দাঁড়িয়ে গেল কাতারে। কি আশ্চর্য রকম তার সাথে ঘটছে। সে বলছে যে যাই হোক, জীবিত আছি এই তো অনেক বেশি, আমি তো জানি আমার ভিতরে রূহ আছে, যাক, ছাড়াই লোকজন দেখিয়ে দিল আপনিই জামাত পড়ান। মানে হঠাৎ করে যখন উনি পড়তে যাবেন সারা মিম্বরের দিকে হাত দেখিয়ে দিল আপনি জামাত পড়ান। তো সে যখন জামাত পড়ালো, দেখি আমি নামাজ যে শেষ করছি, কেন নামাজ শেষ হলো এটা বারবার আক্ষেপ লাগছিল, কিন্তু বাড়ির দিকে মনটা পড়ে আছে যে আমার ছেলেটার শরীর খুবই খারাপ, আমাকে যেতে হবে বাড়িতে। তো সে নামাজ শেষ করে ভেতরে নামাজ পড়ে বের হবে, এমন সময় লোকজন তাকে আঁকড়ে ধরলো। সবাই মনে করছে যে তাকে হার্ম করছে, না, আঁকড়ে ধরলো, তাকে খেয়ে যেতে বলছে সবাই, রাতের খাওয়াটা তাদের সাথে খেয়ে যেতে। এখন তিনি মনে করছে যে আমার সাথে যা ঘটছে তা অবশ্যই সাধারণ কোনো ঘটনা না, অলৌকিক ঘটনা এবং ডিফারেন্ট ঘটনা, এটার সাথে আমি নেগেটিভ হলে কোনো ধরনের ক্ষতি আমার হতে পারে, তাই না বলি আমি আসলে খেয়ে যাই, আর পেটের প্রচন্ড ক্ষুধা। আচ্ছা, তো সে সবার সাথে গোল হয়ে, তার সামনে অনেক খাওয়া আসতে থাকে, তো সবার সাথে গোল হয়ে বসে খাওয়া। রাসেল ভাই একটা মুখে এক লোকমা মুখে দেয় আর বলে যে আমি এরকম লোকমা আগে কখনো দিয়ে খাই নাই, এই খাওয়া আমি এই জিনিস কি আমি জানি না, এত ফল কিন্তু কামড় দিলে আমি ডিফারেন্ট টেস্ট পাচ্ছি, এত টেস্টি খাওয়া, এত মজার খাওয়া আমি কখনো খাইনি। মনে করতে পারেন এখনই তো মসজিদে নামাজ শেষ, ঘটনা শেষ না। তিনি মসজিদ খুঁজতে বেরিয়ে গেছিলেন, সেই জায়গায় চলে যান। আচ্ছা, দিয়ে আসছিলাম, এখন এই দিক দিয়ে রওনা দিতে হবে। সে একা রাস্তা দিয়ে হাঁটছে, আধা ঘন্টা পর হঠাৎ করে দৌড়ে একটা ছেলে তার পা ধরে বসলো, খালি গায়ে একটা ছেলে তার পা ধরে বসলো, এবং তার ও যে পা ধরলো, পা টাচ করলো না, পা গরম হয়ে গেল, যে ছেলেটার হাতে এত টেম্পারেচার কেন? বলে আরে বাবা ছাড়। সে অনেক চেষ্টা করলো, হঠাৎ করে কিছু বুঝতে পারছে না, অন্ধকারে, ঘুটঘুটে অন্ধকার, কিন্তু ওই ছেলেটার মুখ থেকে শুনতে পাচ্ছে যে আব্বা আমারে নিয়ে যান। উনি বললেন যে না, আমার সাথে যা ঘটছে তা মোটেও স্বাভাবিক কিছু না, আমি হাঁটা ধরি, বিসমিল্লাহ করে যা হবে আল্লাহ দেখবে। উনি কিছুক্ষণ পরে এই আব্বা আমাকে নিয়ে যান এই ওয়ার্ডটা শুনতে পায় না, কিছুক্ষণ পরে সামনে যাওয়ার পর উনি ভাবলেন যে আমি সেফ হয়ে গেছি, যাক মোটামুটি এখন নদীর কাছে চলে আসলে মোটামুটি আমি সেফ হবো আর কি।
তো নদীর কাছাকাছি প্রায় চলে আসার পর উনি যেটা চিন্তা করেছিলেন যে উনি যখন নদী পার হয় বিচার করতে আসে তখন একজনকে বলেছিল যে তুই থাকিস পারলে আমার জন্য অসুবিধা হবে আচ্ছা যাওয়ার পথে। রাসেল ভাই একটু লেন্দি করে মানে লেন্দি কোনো সমস্যা নাই, কোনো সমস্যা, আমাদের টাইম আছে, একদম সুন্দর করে শুনি আমরা। নদীর কাছে যে সে দেখলো যে একটা নৌকাও নাই, নদী পার হবে কিভাবে, ঘুট ঘুটে অন্ধকার একদম। তো আশেপাশে দুইটা ডাক দিল যে কেউ আছে কি না, কিন্তু কারো কাছে কোনো রিপ্লাই পায় নাই। রিপ্লাই পাবে কি করে, ওই সময় সবাই ঘুমন্ত অবস্থায়। তো রাসেল ভাই সে কি করলো, তার মাথার পাগড়িটা খুলে ঘাসের উপরে বিছিয়ে বসলো, কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে যে ফজরের নামাজ পর্যন্ত ওয়েট করি, যতক্ষণ লাগে, যদি দরকারে ঘুমানোর আমি ঘুমায় যাব, আর আগে কোথাও যাবো না, পিছনেও ব্যাক করবো না, এখানেই থাকি। একটা সকাল হলে তো সকাল তো হবেই, তার বিশ্বাস ছিল সকাল তো হবে। তো কিছুক্ষণ পর রাসেল ভাই কয়েক দল মানুষ তার দিকে আসছিল নাকি ঘাটের দিকে আসছে তিনি বলতে পারেন, ঘাটের দিকেই হয়তো আসছে। পিছু দল কয়েক দল মানুষ অনেকগুলা লেগে আমি তাদের হাইট, আমি তাকে জিজ্ঞেস করলাম বাবা তাদের হাইট বা তাদের সম্বন্ধে আপনি কতটুকু দেখছেন, বলে আমি কি ফিতা নিয়ে মাপছি নাকি, আমি দেখছি অনেকগুলা মানুষ কিন্তু অনেক লম্বা। আচ্ছা, সবাই ঘাটের দিকে আসছে। আসার পরে আমার দিকে সামনে যে লোকটা দাঁড়ছিল এমন ভাবে চাহনি দিল, আমার কাছে মনে হচ্ছে যে আমি ওনার এই চাহনি এত আলোর জল, এত আলো ওনার চাহনিতে, আমি এরকম মানুষও কখনো দেখি নাই। এই আলো একজন মানুষের মধ্যে এত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে পড়তে পারে এটা কখনো ভাবি নাই। আচ্ছা, আমি দেখলাম তাদের সাথে একটা লাশের খাটিয়া আছে এবং একটা লাশ আছে, সঙ্গে করে একটা লাশের খাটিয়া তারা নিয়ে এসেছে। এবং এরা হচ্ছে সেই মানুষজন যারা তার পেছনে নামাজ পড়েন। রাইট। তো তার জিনিসটা একটু ধারণা চেঞ্জ হতে থাকে যে আমার ক্ষতি হতে পারে এখন। তো তাদের পূর্বপুরুষরা কি করতো, সূরা পড়ে চারিপাশে একটা রাউন্ড করে নিত যাতে তাদের বিপদ না হয়। তো তিনি আমাকে এটা ডিটেলসটা বলেন নাই, আমি যতটুকু জানি যে ওই মুহূর্তে সে তার চারিপাশে একটা রাউন্ড করে নেয়, রাউন্ড করে নিয়ে দোয়া পড়ে। তো ওনাদের বলতে থাকে দেখেন এটা কেন করেন, হয়তো তার নিজের সেফটির জন্য। আচ্ছা, তার মনে হতে থাকে যে তারা আমাকে ক্ষতি করতে পারে, কিন্তু আউট অফ নোয়ার তার সাথে যা ঘটছে এটা তো তার সাথে আগে কখনো ঘটেই নাই। রাইট। তো উনি যেসব আগে কাজ করেছেন মনে করতে পারে যে অনেকেই তো অনেক আসে না যে জিন ধরে নিয়ে আসে যে আমাদেরকে জিনে ধরেছে বা ছুটে দাও, ইমাম সাহেব তো অনেকেই এরকম কেস অনেক দেখে থাকে। তো মনে করতে পারে যে আমাকে খারাপ কিছুই আমার সাথে হচ্ছে। সে বলতে থাকে যে আপনারা কোথাকার, ওখান থেকে কোনো জবাব আসে না। আচ্ছা, তিনি আবার জিজ্ঞেস করেন আপনারা কোথাকার, তো তারা কিছু বলছে না। আবারও জিজ্ঞেস করলো আপনারা কোথায় যাবেন। হঠাৎ করে একটা লোক পিছন থেকে বলে উঠলো আমরা আপনার বাড়ি যাব। ও মাই গড, আমরা আপনার বাড়ি যাব। তো উনি জিজ্ঞেস করলো যে এই লাশ কিসের, তখন উনি বলে এটা আপনার ছেলের লাশ। মাই গুডনেস। তো উনি বলে যে দেখেন আমি আসলে ক্ষতি করতে চাই না কাউকে, বা নিজেরাও ভয় পেও না, তোমরা যদি কোনো কিছু জানো আমি অনেক কিছু জানি, আমার এখান থেকে চলে যাও। এটা বলতেই তারা কি করলো, আস্তে আস্তে পানির নিচে চলে গেল, নদীর মধ্যে ঢুকে গেল রাসেল ভাই, পানির ভেতর ঢুকে গেল হঠাৎ মানে ওই ওনাদের অন্য কোনো রেসপন্স না দেখে একটা জিনিস উনি বলেছিল তো আপনি আমাদের সাথে চলেন। এটা আমি আপনাকে তখন বলেছি, আপনি আমাদের সাথে চলেন। তো উনি বললো তোমরা কোনো ক্ষতি করতে চাই না, তোমরা তোমাদের মতো থাকো, তোমার মতো চলে যাও, আমাকে কোনো ডিস্টার্ব করো না। আচ্ছা। তো তারা কি করলো, পানির মধ্যে চলে গেল। আচ্ছা। আর আলী হাসান সাহেব, যে ইমাম সাহেবের ঘটনা বলছে, সে তার মতো বসে রইল। ফজরের আজান দিল, ফজরের আজান যখন পড়ে গেল তিনি তার ওই যেটার উপরে বসেছিলেন সেটার উপরেই নামাজ আদায় করলেন, কারণ তিনি আর মসজিদ খোঁজার রিস্ক নিলেন। রাইট। তো হঠাৎ করে ফজরের পরে কিছুক্ষণ পর, নামাজ শেষ করার কিছুক্ষণ পর তিনি দেখতে থাকলেন মানে অন্ধকারের মধ্যে উনি যতটুকু আলো, মানে ফজরের আজান পড়ার পর হালকা আলো চলে আসছে, তখন তিনি দেখতে পাই যে দূরের থেকে একটা নৌকা ঘাটের দিকে আসছে এবং সে চিৎকার করে জিজ্ঞেস করলো নৌকার মাঝিকে। তো মাঝি যখন রিপ্লাই দিল ভয়েস, তিনি কনফার্ম করলেন যে না এই আমার পরিচিত মাঝি, ওনার নাম স্বপন মাঝি, ওনাদের বাড়ির লোক। আচ্ছা। এবং স্বপন মাঝিও চিৎকার করে জিজ্ঞেস করলো, যখন তার ভয়েস পেলো সেও কনফার্ম করলো যে ইমাম সাহেব এটা। তিনি আর রিস্ক না নিয়ে তাকে উঠালেন এবং আশেপাশে কোনো কাস্টমার না পেলে শুধু ইমাম সাহেবকে নিয়ে রওনা দিলেন বাড়ির দিকে। আচ্ছা। প্রায় 3 ঘন্টা মতো হয় তাকে নৌকাতে সফর করতে হয়। সকাল 8টার দিকে তার তিনি বাড়িতে পৌঁছান। বাড়িতে পৌঁছানোর পথে, বাড়ির যাওয়ার পথে সবাই মনে করেন রাসেল ভাই সিম্প্যাথি, সে বুঝে নাই, সবাই তাকে হাত বুলিয়ে দিচ্ছে, মাথায় বুলিয়ে দিচ্ছে, কোনো মানুষ তাকে জড়ায় ধরতেছে। আর যতই বাড়ির দিকে যাচ্ছে ততই মানুষের আনাগোনা, দৌড়াচ্ছে সবাই বাড়ির দিকে, তার বাড়ির দিকে। তো তার বাড়ি যখন পৌঁছে যায় তিনি,
তো সব ভিড় ঠেলে তিনি তার মনের মধ্যে তখনই খটকা লেগে যায় যখন সবাই আদর করছে, হঠাৎ করে আদর করছে কেন, হঠাৎ করে তার মাথায় হাত বুলিয়ে তোমার জড়িয়ে ধরছে কেন, বুঝে যায় তো বাড়িতে কোনো একটা ঘটনা ঘটে গেছে। তো এত খারাপ ঘটনা ঘটবে সেটা এখন তিনি কখনো ভাবেন নাই। সে বাড়িতে পৌঁছায়, দেখে যে উঠোনের মধ্যে তার ছেলের লাশ পড়ে আছে, লাশটা ফোলা এবং ফাঁপা। তার কথা হচ্ছে যে আমি তো আসলে এত কিছু খেয়াল তখন করতে পারে নাই, আমার সাথে যেহেতু ঘটনায় শেয়ার করেছে রাসেল ভাই, উনি বলেছেন যে ফোলা পাপা কেন ফাঁপা কেন থাকবে, আমি তো জ্বর দেখে গেছি কথা না, হ্যাঁ সেটাই ঘরের মধ্যে। তো ওই জ্বর এতই বেড়ে গেছিল, ওনার ওয়াইফ পরে বলেছেন যে জ্বর এতই বেড়ে গেছিল যে রাসেল ভাই ওই ছেলেটা পাগল হয়ে পুকুরের ঘাট পানিতে ঝাঁপ দেয়, ডুব দেয়। ছেলেটা যে সাঁতার পারে না তা না, 14 বছরের ছেলে। এবং কখন ডুবটা দেয়? ফজরের নামাজের সময়। এক্স্যাক্টলি ফজরের যখন আজান দিবে তার কিছুক্ষণ আগে ডুব দেয় এবং তার নিজের আপন চাচাতো ভাই তাকে ডুব দিয়ে আনতে যায়। ছেলের লাশটা পুরা পুকুরটা খুঁজে পায় না, 3-4 জন মিলে নামে, পুকুরটা খুঁজে পায় না। কিন্তু ফজরের নামাজ পড়া শেষ, যখন আজান দেওয়া শেষ, নামাজ পড়া শেষ, ফজরের নামাজের শেষ হওয়ার প্রায় 10 থেকে 15 মিনিট পর আস্তে করে লাশটা ভেসে ওঠে একা একা। তো পরে লাশ তো উঠানো হয়, তো বুঝতেই পারছিল যে আসলে লাশটা, তাদের ধারণা লাশটা তো মাটির নিচে ঢুকে গেছিল, খুঁজে পায় নাই। কারণ পানির নিচে তো কতক্ষণ থাকা যায় আসলে ভাই, তাও কতদিন আগের ঘটনা। অনেকেই নামে পানিতে, কেউ খুঁজে পায় না, বাঁশ নিয়ে নামে, অনেকেই নামে, কেউ খুঁজে পায় না। তো পরে তার নিজের ছেলের লাশ নিজেই ধোয়ান, নিজেই কাফনের কাপড় পেঁচান, নিজেই ধোয়া পরেন, নিজেই দাফন করেন, নিজেই জানাজা পড়ান রাসেল ভাই। এবং সে কালে ইন্টারকানেক্ট করলেন যে আমাকে যে বলেছিল, আমি জিনিসটা একটু মিলানোর চেষ্টা করি, উনি জিনিসটা একটু মিলিয়েছিলেন যে আমাকে যে বলেছিল চল আমাদের সাথে, তাহলে আমি কি তাদের সাথে গেলেই পারতাম নাকি আমি গেলেই মরতাম? তার কোয়েশ্চেনটা সবসময় তার নিজের কাছে এটাই। তাহলে আমি আসলে মনে হয় ছেলেটাকে পেতাম, কিছুক্ষণের জন্য হলে তো পেতাম, আমি থাকলে হয়তো বা সে পানিতে জীবনে এই দুঃখটা থেকে গেছে, এই দুঃখটা ছিল, এখনো পর্যন্ত আছে। তা এখন পর্যন্ত আছে সেটা বললে ভুল হবে রাসেল ভাই। আমি ওনার কাছ থেকে যখন ঘটনাটাই নিই তো অনেকদিন আগে, প্রায় 10 দিন আগে, এই গত 3 দিন আগে মারা গেছেন। ওনার বয়স অনেক হয়েছিল, হঠাৎ করে আমি শুনি যে আমাকে ওনার কাছে নিয়ে গেছিলেন, তিনি ফোন দিয়ে বলেন যে আলী হাসান সাহেব মারা গেছেন। 3 দিন আগে রাসেল ভাই, আমি এখানে আসছি না, আজ থেকে 3 দিন আগে। আচ্ছা, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। অনেক অন্যরকম একটা ঘটনা এবং অনেক মানে অদ্ভুত একটা ঘটনা। আশা করছি যে আপনাদের কেমন লাগলো আমি জানি না, তবে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এই ঘটনাটি এবং আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো ফারহান, আপনার ঘটনা শোনান এবং মাঝখানে আপনার ভিডিওটা আমি আপলোড করে দেই। ওকে? জি ভাইয়া, অবশ্যই। হ্যালো লিসেনার্স, আমি ফারহান, আমি পুরান ঢাকা থেকে এসেছি। আর আজকে যে প্রথম যে ঘটনাটা বলবো, এটা আসলে এক্স্যাক্টলি একটা স্বপ্ন এবং সেটা পরে একটা ফ্যাক্টে পরিণত হয় এবং এর জন্যই আসলে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করা।
সে এসব বিশ্বাস করে না। সেদিন তার বন্ধুরা বাজি ধরল, তুই যদি ওই বটগাছের নিচে 1 মিনিট দাঁড়িয়ে থাকতে পারিস, আমরা তোকে 4200 টাকা দিব। রাকিব হেসে বলল, এইসব ভূত টুত কিছু নাই, আমি যাই। রাতটা হাতের টর্চ নিয়ে রাকিব হাঁটতে শুরু করলো। চারদিকে কুয়াশা, হালকা ঠান্ডা বাতাস, শস্য শস্য। বট গাছের কাছে যেতেই হঠাৎ টর্চের আলো টিম টিম করতে লাগলো। রাকিব একটু থামল। হঠাৎ গাছের ওপরে কিছু একটা নড়ল। রাকিব মাথা তুলে তাকালো, কিন্তু কিছুই দেখা গেল না। সে নিজেকে সাহস দিল, কিছু না, বাতাস। ঠিক তখনই তার কানের পাশে কে যেন ফিস ফিস করে বলল, এখানে কেন এসেছো? রাকিব চমকে উঠে পিছনে তাকালো, কেউ নেই। তার বুক ধড়ফড় করতে লাগলো। হঠাৎ মাটিতে একটা শব্দ, ধপ। সে নিচে তাকালো। একটা পুরনো পুতুল, চোখ নেই, মুখে অদ্ভুত হাসি। রাকিব পুতুলটা ফেলে দিতে যাবে, ঠিক তখনই পুতুলটা নিজের থেকেই নড়তে শুরু করলো। ঠিক 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 ঠিক। রাকিব ভয় পেয়ে দৌড়াতে যাবে, কিন্তু তার পা নড়ছে না। কেউ যেন পা চেপে ধরেছে। ধীরে ধীরে গাছের ডাল থেকে একটা লম্বা কালো ছায়া নেমে আসতে লাগলো। চুলগুলো লম্বা, মুখ দেখা যাচ্ছে না, শুকিপুটো লাল, চোখ জ্বলছে। তুই আমার জায়গায় কেন এসেছিস? রাকিব কাঁপতে কাঁপতে বলল, আমি জানতাম না। হঠাৎ সেই ছায়া তার গলার কাছে এসে ফিস ফিস করলো, এখন তুই এখানেই থাকবি। চারদিকে হঠাৎ ঝড় শুরু হলো। টর্চ নিভে গেল। অন্ধকার, চিৎকার, বাঁচাও যায়। পরের দিন সকালে গ্রামের লোকজন বট গাছের নিচে গেল। রাকিব নেই, শুধু তার টর্চটা পড়ে আছে, আর গাছের গায়ে নতুন করে একটা দাগ লেখা, এখানে আর কেউ আসবে না। হঠাৎ গাছের ওপর থেকে সেই একই শব্দ, এই টাইপের কিছু একটা খাওয়ার আওয়াজ। তো উনি চিন্তা করলেন যে উনার মেয়ে রাত্রেবেলা তো খাওয়া দাওয়া করেছেই, যদি তার রাত্রে ক্ষুধা লাগে তার মাকে ডাকবে এবং বলবে যে আমার ক্ষুধা বলবে। তখন তো এত ইলেকট্রিসিটি ছিলও না, অবশ্য অন্ধকার ছিল ঘরে, তো বলবে, আলো জ্বালাবে, সবাই মানে তারা তো ঘুম ভেঙে যাবে। তো উনি চিন্তা করলেন আসলে ঘটনা কি একটু দেখি। উনি মানে অত কিছু চিন্তা না করেই উনি ওনার মেয়ের রুমের কাছে গেলেন। মেয়ের রুমের দরজা খোলাই ছিল। উনি দরজাটা খুলেই হঠাৎ করে দেখলেন যে ওনার মেয়ের রুমের জানালার একটা পার্ট খোলা, এবং সেই সাথে আরো খেয়াল করলেন
মোটা বেটে আকৃতির কি যেন একটা জিনিস ওনার মেয়ের পাশে বসে আছে। আচ্ছা। তো উনি চিন্তা করলেন যে, এবং ওইটা কি যেন খাচ্ছে ওখানে বসে। তখন উনি চিন্তা করলেন এটা নিশ্চয়ই অন্য কিছু হবে, যেহেতু পুলিশের লোক উনি অনেক কিছু চিন্তা করেছেন। উনি সাথে সাথে ওখান থেকে চলে যান, গিয়ে ওনার রিভলভারটা নিয়ে আসেন। উনি রিভলভারটা নিয়ে আসার পরেই ওই দরজা দুটো সজোরে ধাক্কা যখনই দিয়েছেন, তখনই ওই উনার লাইফে প্রথম ওই জিনিসটার মুখোমুখি উনি হয়েছেন। তখনই মাথা ঘুরিয়ে ওই প্রাণীটি উনার দিকে তাকায়। তো উনি উনার বর্ণনায় যেভাবে বলেছিলেন উনার ওই সময়, যে মানে ওই প্রাণীটির চোখ ছিল বড় টেনিস বলের মতো লাল টকটকে। ওনার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে উনি তো খুবই ভয় পান, এবং ভয় পাওয়ার সাথে সাথে উনি ওনার রিভলভার দিয়ে ওকে একটা ফায়ার করেন। ফায়ার করার সময় উনি দেখলেন ওই প্রাণীটি এত মোটা, মুহূর্তের মধ্যে জানালা দিয়ে বেরোয় চলে গেল, অদৃশ্য হয়ে গেল। তারপর উনি ওনার ফায়ারের সাথে ওনার স্ত্রী আসেন এবং ওনার আলো জ্বালিয়ে যেটা দেখতে পান, আসলে খুব একটা মর্মান্তিক দৃশ্য। ওনার মেয়ের পা থেকে কোমর পর্যন্ত অলরেডি ওই প্রাণীটি খেয়ে ফেলেছে। আচ্ছা। ওই দৃশ্যটি দেখে ওনার স্ত্রী তখনই ফিট হয়ে যান। পরবর্তীতে উনি মানসিকভাবে মানে অসুস্থ হয়ে পড়েন, মানে একটা পাগল বলতে যেটা বোঝায়, ওনার স্ত্রী পাগল হয়ে যান। তাকে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয়। পরে উনিও চাকরি ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু সরকার ওনাকে রেখে দিয়েছিলেন। উনি ওখানে কিছুদিন কাজ করেছিলেন। উনি একদিন হঠাৎ ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সকালে ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো খুঁজতে খুঁজতে মানে ওখানে বেশ একটা পুরাতন অনেক বড় একটা কদম গাছ ছিল। আমরা তো জানি কদম গাছের ডালগুলো কিন্তু মাথার দিকে থাকে, নিচের দিকে ডাল আসলে থাকে না, এবং ডালগুলো কদম গাছের খুব নরম হয়। তো সবাই গিয়ে দেখলো একটা কদম গাছের ডালের সঙ্গে উনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু কদম গাছটি এত বড়, এবং ওনার পুলিশ বাহিনীর সবাই জানতেন উনি গাছে উঠতে জানেন না। উনি কিভাবে এত বড় গাছে উঠলেন, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় কথা, কোন লোক ওনাকে, উনি অনেক উচ্চ লম্বা ছিলেন, একটা মানুষকে এইভাবে ধরে কদম গাছে উঠানো সম্ভব নয়। উনি তাহলে কে তাকে উঠিয়েছে? এবং কদম গাছের ডালটা অনেক নরম, কিন্তু উনার এত বড় একটা দেহ ওখানে ঝুলছে, ডালটা ভেঙে পড়ছে না। যাই হোক, নিচ থেকে সবাই চিন্তা করলেন এবং একটা লোককে ওখানে ওনার লাশটা নামানোর জন্য উঠানো হলো। ওই লোকটি যখনই মানে ওই কদম গাছের ওই ডালের কাছে উঠে ওই ডালে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই ডালটি ভেঙে ওই লাশ সহ নিচে পড়ে গেছে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে। এবং উনি তো ওখানে মারা যান। ওনাকে নীলফামারীতেই মানে খ্রিস্টান ধর্মে যেভাবে আছে ওনাকে সেখানে ওখানে দাফন করা হয়। মজার বিষয় রাসেল ভাই, ওই যে ওনার গলায় যে দড়িটা ছিল, পুলিশ বাহিনী যারা ওখানে ছিল সবাই বলেছে এই দড়িটা, ওনার এই ধরনের দড়ি ওনারা আগে কখনো দেখেন নাই। এবং ওনার লাশ নামানোর পরে ওই দড়িটা যখন ওনারা থানায় রেখে দিয়েছিলেন, তার পরবর্তীতে গিয়ে ওই দড়িটার খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, এই দড়িটা খুঁজে পাওয়া যায়নি। এই যে ঘটনাটি মানে ওনার সাথে ঘটে যাওয়া, আর ওই ধরনের মার্ডার পরবর্তীতে আর ওখানে হয়নি। এখানে আরেকটা ব্যাপার রাসেল ভাই, 3টা রাত্রে যখন মার্ডার হলো ওনার মেয়ে সহ, এই 3টা রাত্রেই ছিল পূর্ণিমার রাত। পূর্ণিমার রাতে 3টা মার্ডার হয়েছে, একদম তিনটাতেই পূর্ণিমা রাত ছিল। কিন্তু এই ধরনের অদ্ভুত রকমের মার্ডার ওনার মৃত্যুর পরে আর কখনো ওখানে হয়েছে বলে শোনা যায় নাই। রাসেল ভাই, এই ঘটনাটি যিনি আমাকে বলেছেন, আমি এই টাইপের একটা ইংলিশ মুভি দেখেছিলাম। আমি মনে করেছিলাম হয়তোবা এই টাইপের কিছু মানে কপি করে বলেছে কিনা, কিন্তু যিনি আমাকে বলেছেন উনি এতটাই মানে নিরক্ষর, উনি মনে হয় জীবনে কখনো টেলিভিশনই দেখেন নাই। মুভি দেখা তো অনেক দূরের কথা, উনি কোনো টেলিভিশনই দেখেন নাই। তখন আমার বিষয়টা মানে আমার কাছে গ্রহণযোগ্যতা পেল যে হ্যাঁ, এটা আসলে একটা ইউনিক ঘটনা। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট চমৎকার ঘটনা। কিন্তু এই যে প্রাণীটাকে দেখলেন, এই যে একটা অদ্ভুত টাইপের একটা অ্যানিমাল বলি বা যাই বলি না কেন, এইটা আসলে কি মানে কোন নাম আছে স্থানীয় ভাষায় এরকম কোনো কিছু? এরকম কিছু নাই, তবে আমি রাসেল ভাই এটা নিয়ে একটু অ্যানালাইসিস করেছিলাম। তো আমি শুনেছিলাম যে জিনদের মধ্যে বিভিন্ন প্রজাতি আছে। কিছু প্রজাতি থাকে এদের আহার মানুষের মাংস, এরা বিভিন্ন মানে সেটা তো ডিফারেন্ট কিছু হলো, বাট এই প্রাণীটা তো আমরা আপনি জিন বলছেন এখানে, আমার কাছে ধারণা সেটাই আমি জানতে চাচ্ছিলাম, জিন তার মানে এবং আলাদা কিছু না। এবং সেটা হচ্ছে ওই প্রাণীটার ওই ভয়ানক একটা প্রাণী, আপনি বলতে যাচ্ছেন যে রূপ নিয়ে ওখানে এসেছে। হ্যাঁ, আমার ধারণা সেটাই, কারণ যেহেতু এটা একটা আনসলভড স্টোরি ছিল, তখন তো এত কিছু ছিলও না। ওনার ডায়েরিতে যতটুকু লেখা পাওয়া গিয়েছিল সেখান থেকে মানে জানা গিয়েছে। ওনার মৃত্যুর পরে ওনার ডায়েরিটা অ্যানালাইসিস করা হয়েছে। আর যেহেতু আমাকে যিনি বলেছেন তার দাদা পুলিশে চাকরি করতেন, তো ওনার দাদা আবার ওনাকে এই গল্পটা করেছিলেন আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তার কাছ থেকে
একটা ঘটনা শুনবো যেটা আপনার সাথে তো ঘটা মাহের। হ্যাঁ, বেসিক্যালি আমার সাথে ঘটা ওকে ভাই। ওকে, তো দ্য থিং ইজ আমার সাথে না, এখানে হলো গিয়ে আমার ব্যান্ডের অ্যাকচুয়ালি যারা যারা আছে সবার সাথে আর কি আমরা এক্সপিরিয়েন্স এখনো করি। আচ্ছা, এখনো কি হয় আসলে? আচ্ছা, এটা হলো গিয়ে যে ফার্স্ট অফ অল বলি আমি মাহের, থিং ইজ হ্যালো রাসেল ভাই, হ্যালো তানজিম ভাই, হ্যালো মাসুম ভাই, অ্যান্ড হ্যালো লিসেনার্স। সেটা হলো গিয়ে যে ভাইয়া আমরা এটা এক্সপিরিয়েন্স করি যখন থেকে বেসিক্যালি আমাদের ভোকাল যে তার নাম আমি একটু টুইক করে বলতেছি সবার নাম, তার নাম হলো গিয়ে অর্ক, আমাদের ভোকালের নাম। সো আমাদের ভোকালের বাসাটা যদি আমি ডিসক্রাইব করি সেটা হলো গিয়ে যে অনেক পুরানো একটা বাসা। আমি প্লেসটাও একটু ঠিক করলাম, সেটা উত্তরায় বলতেছি। মানে সবকিছু কিন্তু রিয়েল না, মানে নাম ভাষা সবকিছু তো ফেক। এটা 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 হ্যাঁ বুঝেন, ঘটনাটা শুধুমাত্র ঘটনাটা সত্যি। সেটা হলো গিয়ে যে অর্কর বাসাটা অ্যাকচুয়ালি অনেক পুরানো একটা বাসা। ইটস লাইক আপনার 1973-74 এর দিকে ডেভেলপ করা। বাসার সামনে উঠোন আছে এন্ড এভরিথিং। আমরা যেখানটায় প্র্যাকটিস করি সেটা হলো গিয়ে উঠোনটার একটু সামনে একটা ছোট একটা পুরে ঘর বলবো না, মানে একটা ছোট একটা রুম আছে যেখানে অর্কর দাদা আগে থাকতো, এরপরে অর্কর ফুপি থাকতো। দেন ওখানে এখন আর কেউ থাকে না, কারণ দুজনই মারা গিয়েছেন। আমরা ওখানে প্র্যাকটিস করি। সো ঘটনাটা আসলে শুরু হয় আমরা যেদিন থেকে ডিসাইড করি যে আমরা ওইখানে প্র্যাকটিস করবো, নিজেদের প্র্যাকটিস প্যাড এন্ড এভরিথিং, আমরা ওখানে আমাদের ইকুইপমেন্ট নিয়ে আসি। ফার্স্টে একটু একটা জিনিস বলে নেই যে অর্কর দাদা অ্যাকচুয়ালি যতদূর আমি জানি এবং আমি সেটা হলো গিয়ে যে অর্কর দাদা আগে জিন পালতেন এবং সে পায়াস টাইপের লোক ছিলেন, পায়াসই ছিলেন, তার অলৌকিক ক্ষমতা টাইপের কিছু ছিল আর কি, এটা এলাকাবাসীর ধারণা এবং ধার্মিক হিসেবে সবাই তাকে জানতেন। ধার্মিক হিসেবেই তাকে সবাই জানতেন। এরপর যেটা হলো যে যখন অর্কর দাদা, তো ফুপি ছিলেন রাইটার। তো যেটা হয় যে ফুপি হঠাৎ করে 2 দিনের জন্য বাসা থেকে কাউকে না বলে, অর্করা জয়েন্ট ফ্যামিলি, ওই বাসায় সবাই থাকে, না বলে চলে যায়। তো ভাবে যে ওকে রাইটার মানুষ হয়তো বা কোথাও গেছে, খুঁজে বাট মনে করে যে ওকে এসে পড়বে, মানে উনি এই জিনিসগুলো আগেও করতো। বাট 2 দিন পরে যেটা হয় সেটা হলো গিয়ে যে 2 দিন পরে ফুপির লাশটা ওই রুমে পাওয়া যায় এবং এখনো পর্যন্ত আসলে জানা যায়নি যে উনি কিভাবে মারা গেছেন। আচ্ছা, ওকে। সো এটা হলো গিয়ে আর কি বেসিক একবারে আমাদের মানে ওই জায়গাটার বর্ণনা দিলাম। এরপর হলো গিয়ে যে যখন আমরা প্র্যাকটিস করি রাসেল ভাই, সেটা হলো গিয়ে যে আমরা পুরো সবকিছু গোছগাছ করি, একটা প্র্যাকটিস প্যাড যেরকম হয় ওরকম ভাবে আমরা জিনিসগুলো সেট করি। ফার্স্ট অফ অল আমরা যেটা প্রেশার খেলাম, আমাদের এলাকাবাসী আমাদের বলতেছিল যে তোমরা যেহেতু এই রুমটা ইউজ করবা, তোমরা একটু মিলাট টিলাট করে নিও আর কি, মানে ভালো না। তো আমরা তখন তোয়াক্কা করিনি আর কি, আমরা উড়িয়ে দিচ্ছি জিনিসটা। সো ফার্স্ট ইনসিডেন্ট যদি বলি যে সেটা হলো গিয়ে যে আমাদের প্র্যাকটিস প্যাডে পানি উঠে যেত, মানে আমাদের অনেক ইনস্ট্রুমেন্ট এটার জন্য নষ্ট হয়েছে। আমরা ফার্স্টে মনে করছি যে প্রবলি ড্রেনের লিকেজ ছিল এন্ড এভরিথিং। আমরা আরো কাজ করছি, সিমেন্ট দিছি, বালু দিছি, এন্ড আমরা আরেকটু উঁচু করছি প্র্যাকটিস প্যাডটা, বাট কোনো কাজ হয়নি। এখনো অ্যাকচুয়ালি আমরা জায়গাগুলো ড্যাম্প পাই। আচ্ছা, ঠিক আছে, এটা একটা। সেকেন্ড হলো গিয়ে যে আমরা যখন প্র্যাকটিস একদিন করতে গেছি রাসেল ভাই, এটা খুবই ইন্টারেস্টিং যে ওইখানে কিছু ড্রয়ার ছিল। আমরা ওই ড্রয়ারে যেটা হলো গিয়ে যে আমরা সাধারণত স্টিক্স এই জিনিসগুলো রাখতাম, স্ট্রিংস। ওইখানে আমি একদিন পিক রাখি। সো পিক আমি যখন বাজাতে যাই, আমি আমার পিকটা যখন নিতে যাই, তখন ওখানে অ্যাকচুয়ালি একটা কাগজ পাই। আচ্ছা, কাগজটা হলো গিয়ে খুব বিচ্ছিরি, মানে খুবই বিচ্ছিরি একটা আরবি হাতের লেখা। সো আমরা লাইক একজনের কোয়েশ্চেন করতেছি এই জিনিসটা কে রাখছে এখানে, এবং মানে সবাই বলতেছে যে জানি না এই জিনিস কোথেকে আসছে। পরে যেটা হলো গিয়ে যে অর্ক ওর এলাকার একটা হুজুরকে দেখায় যে অ্যাকচুয়ালি এখানে কি লেখা, সিন্স আমরা আরবি পড়তে পারি না বা মিনিং জানি না কি, মানে কি লেখা অ্যাকচুয়ালি এখানে। হুজুর যেটা বললো যে জিন মানুষকে যদি ধরে তাহলে গোসল করানোর নিয়মটা, ওই জিনিসটা ওইখানে লেখা। এন্ড উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া মানে কে পাঠালো বা কেন আসলো এখানে বা পয়েন্টটা কি।
আর রাসেল ভাই, আমরা যখন ওই রুমে অ্যাকচুয়ালি ঢুকি, আমরা যতই এনার্জি নিয়ে ঢুকি না কেন যে আজকে বাজাবো, মানে উইল প্লে মিউজিক লাইক ক্রেজি, আমরা কেউ বাজাতে পারি না, আমরা খুবই ডিমোরালাইজড হয়ে যাই ওখানে ঢুকি। গন্ডগোলও কি হতো তখন নিজেদের মধ্যে? রাসেল ভাই, অ্যাকচুয়ালি আমাদের ওখানে যখন আমরা প্র্যাকটিস করা শুরু করি, আমাদের ব্যান্ডের অ্যাকচুয়ালি অনেক কিছু ভাঙা শুরু করে এখান থেকে। এবং মানে আপনার কখনো মনে হয়েছে যে এটার পেছনেও কারণ আসলে ওইটাই? আই গেস রাসেল ভাই, কারণ জিনিসটা হলো যে হয়তোবা 1-2 বার জিনিসটা হলে দেখা যেত যে আমরা যখন ফ্রেন্ড বারবার লাইক আমরা অনেক ক্লোজ ফ্রেন্ডরা মিলে ব্যান্ডটা করছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো দেখা যায় যে সবার সাথে সবার একটা প্রবলেম হইতেছে। সামহাউ ক্লোজ ফ্রেন্ড হলে তো প্রবলেম হওয়ার কথা না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে শুধু জিনিসটা কি আপনি একাই ফিল করতেন না অন্যরাও ফিল করতো? সবাই ফিল করতো, এবং সবার চেয়ে স্ট্রংলি যে ফিল করতো ওটা হলো গিয়ে অর্ক। আচ্ছা। ও এখনো, আমি খুবই রিসেন্ট একটা ইনসিডেন্ট বলি যে আমি অ্যাকচুয়ালি আমার ওয়াইফের সাথে মিট করার জন্য আমি দেশের বাইরে যেতে চাচ্ছিলাম। সো আমি যেদিন ভিসা অ্যাপ্লাই করবো আমি ওই দিন অর্কর বাসায় ছিলাম। এন্ড অর্ক আমার বলতেছিল আমি ওই বাসাটাতেই, এবং আমরা বারান্দায় দাঁড়ায় আছি, আমরা গিটার টিটার বাজাচ্ছি, মজা করতেছি। তো অর্ক আমার বলতেছে যে তোর ভিসাটা না হবে না। আমি বললাম যে কেন? তো আমি হাসতেছি, বলতে তোর ভিসা হবে না, তুই যাইতে পারবি না, তুই আমাদের সাথেই সারা জীবন বাজাবি। তো আমি হাসতেছি, আমি বললাম যে ঠিক আছে, যাই হোক আমি যাই, আমি আমার ভিসা অ্যাপ্লাই করতে হবে, আমি সময় চলে যাচ্ছে। বিশ্বাস করবেন না রাসেল ভাই, 5 মিনিট পরে আমার চিন্তাই হয়। আমার ওখানে পাসপোর্ট অ্যান্ড অরিজিনাল ডকুমেন্টস সব ছিল, আমার সবকিছু চলে যায়। পরে আমি অর্ককে ফোন দিই, অর্ক আসে, তখন বলো যে দোস্ত আমি বুঝতেছিলাম আমার এরকম একটা ফিল হইতেছে। জাস্ট আপনি ফিল করেছেন? ফিল করছি। And I don't know মানে and plenty of stories আছে এরকম ধরনের ছোট ছোট, মানে কার সাথে কেন হচ্ছে, মানে আমরা এখনো কোনো এক্সপ্লেনেশন পাইনি। আমরা বলবো না যে আমরা কিছু দেখি বাট একটা জিনিস আমরা ফিল করি। তো আমরা চলে যাব এখন আমাদের আরো একজন অতিথি আছেন তার কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় আমরা যাব। জি, থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসেনার, আমি ওসমান, আমি এসেছি মিরপুর ইস্টার্ন হাউজিং থেকে। তো আমি আমার ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে আজ থেকে 5-6 বছর আগে। এটা আমার এক কলিগের ফ্রেন্ডের সাথে। 5-6 বছর আগে আমার কলিগের ফ্রেন্ডের একটি মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটি একটি টেকনিক্যাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে উনি ডিপ্লোমা করছিলেন। আচ্ছা। তো তখন পরিচয় হওয়ার পরে মেয়েটাকে তার পছন্দ করা শুরু হয়। তো প্রথমত মেয়েটি তাকে মানে তার যে প্রপোজালটা রিজেক্ট করে ফেলে। তো আমার কলিগ পরবর্তীতে মেয়েটাকে অনেকভাবে বুঝিয়ে বললেন যে ছেলেটা অনেক ভালো এবং তুমি চাইলে তার সাথে সম্পর্ক করতে পারো, এবং তারা পরবর্তীতে তাদের রিলেশন বিল্ড আপ হয় এবং ফাইনালি দে গট ম্যারিড, তারা বিয়ে করে। কিন্তু সমস্যা যে এখানে দাঁড়ায়, মেয়েটির বাবা মা বিয়েটাকে আসলে মেনে নিতে পারেনি, কিন্তু ছেলেটির বাবা মা বিয়েটাকে নর্মালি মেনে নেয়, এবং তারা বিয়ের কিছুদিন পরেই তাদের গ্রামের বাড়িতে শিফট হয়ে যায়। তো শিফট হয়ে যাওয়ার পরে শুরুতের দিকে বা মেয়েটার কোনো ধরনের কোনো অ্যাটিটিউডের বা কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, কিন্তু 4-5 মাস পরে মেয়েটি তার বাড়িতে মানে তার প্যারেন্টসের সাথে দেখা করার জন্য তার খুব এক্সাইটেড হয়ে যায়, সে খুব দেখা করতে চায়। কিন্তু তখন ছেলেটি বলে যে আসলে এই মুহূর্তে আসলে দেখা করাটা সম্ভব না, কারণ যেহেতু তারা এখনো বিয়েটা মেনে নেয়নি। তো যাই হোক, তো বলে যে না এখন দেখা করা যাবে না। তো এখানে কনভারসেশন শেষ হয়ে যায়। কিন্তু কোন একদিন তারা তাদের ফ্যামিলির সবাই একটু ওয়েডিং প্রোগ্রামে যায়, কিন্তু মেয়েটি তখন বাসায় একাই থাকে, সে ওয়েডিং এ যায় না। তো তারা সেই প্রোগ্রাম থেকে বাড়িতে যখন ফিরে, তখন তারা দেখছে যে মানে অনেকক্ষণ ধরে গেট নক করছে, মানে একটা গ্রামের বাড়িতে। তো বাড়িটা একটা আসলে বেসিক্যালি একটা টিন শেডের একটা পাশে দেওয়াল উপরে টিনের একটা বাড়ি। তো তারা অনেকক্ষণ ধরে নক করছিলেন, কিন্তু গেটটা মেয়েটা খোলে না। তো এটা গেটটা ছিল আসলে একটা স্টিলের একটা গেট। তো অনেকক্ষণ চেষ্টা করার পর খুলছে না। তার পিছন দিয়ে তার চেক করার চেষ্টা করলো যে আসলে কি হচ্ছে ভিতরে, আসলে মেয়েটি আসলে আদৌ আছে কিনা বা কি কোনো প্রবলেম হয়েছে কিনা। তো তখন ওই ছেলেটি দেখলো যে মেয়েটি she was hanging in the ceiling fan, সে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আছে, এবং তারা খুব কষ্ট করে, পরবর্তী তার কোনো সেন্স ছিল না, এবং তার সাথে সাথে তারা লোকাল একটি হসপিটালাইজ করলেন। কিন্তু হসপিটাল থেকে বলা হলো যে আপনারা শহরের বড় কোনো হসপিটালে নিয়ে যান, বেসিক্যালি এখানে আসলে এটা কোনো ট্রিটমেন্ট নাই, বেসিক্যালি
যেহেতু ঘাড়ের পিছনের যে অংশটা তার অনেকটা অংশই হয়তো বা ক্ষত হয়ে গেছে, আচ্ছা যেটা ডিফেক্টেড হয়ে গেছে। এখন এটা কোনো এখানে হবে না, মানে অ্যাটলিস্ট এখানে হবে না। অ্যাটলিস্ট এখানে তারা করতে পারবে না। আচ্ছা তো পরবর্তীতে তারা বড় হসপিটাল নিয়ে যায় এবং সেখানে মোটামুটি অ্যারাউন্ড 24 আওয়ার্স এর মতো মেয়েটিকে ওখানে মানে চেষ্টা করা হয়, তাকে কৃত্রিম ভাবে ওখানে রাখা হয়। একদিন পরে দেন মেয়েটি মারা যায় এবং মেয়েটি মারা যাওয়ার পরে ছেলেটিটা টোটালি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং খুব স্বাভাবিক। এবং 4 to 5 days হি ডিডন্ট টেক এনি সিঙ্গেল ফুড, মানে সে কোনো কিছু খায় না, তার খুবই খারাপ অবস্থা। তো তার কয়েকদিন পরে আমার কলিগ তার সাথে এক রাত্রেবেলা তার বাসায় গিয়ে থাকতে যায় এবং এক রাত্রেবেলা তারা দেখছে যে হঠাৎ করে খুব নুপুরের আওয়াজ, কারণ বেসিক্যালি মেয়েটি সে নুপুর পরে বাড়িতে ঘোরাফেরা করত এবং তার রুমের পাশ থেকে খুব ক্লোজলি আসলে সাউন্ডটা আসছিল এবং এটা দেখে আসলে আমার কলিগ এবং তার ফ্রেন্ড দুজনে খুব ভয় পেয়ে যায় এবং সাথে সাথে তার প্যারেন্টসকে ডাকে যে বাবা এরকম আমি দেখছি এবং শুনছি। এবং তারাও জিনিসটা দেখতে মানে শুনছে যে আসলে খুব এত নুপুরের আওয়াজ এত রাত্রবেলা, তখন 11টা-12টার সময় আসলে নুপুরের আওয়াজ শোনাটা আসলে ইটস ভেরি খুবই একটা বিস্ময়কর একটা উইয়ার্ড একটা ব্যাপার। তো যাই হোক, তো পরবর্তীতে আমার কলিগ সে খুবই সাহসী একটা লোক ছিল আর কি, ভেরি মানে ব্রেভ আর কি। তো সে দরজা খুলে আসলে দেখতে চায় যে আসলে কি হচ্ছে, আসলে বাইরে কিছু আছে নাকি। তো দরজা যখন খুলে উনি দেখলেন যে হঠাৎ করে কোনো একটা জিনিস একটা স্পিডি ভাবে একটা ফোর্স তার চোখের সামনে দিয়ে দ্রুত চলে গেল। আচ্ছা এবং এটা দেখে সে আরো মানে এক্সাইটেড হয়ে গেল যে আসলে ভিতরে কি হচ্ছে, আমি একটু সামনে এগিয়ে দেখি।